বাঁচাতে নয়, ফের নির্যাতনের জন্য ইনহেলার কিনে আনা হয়েছিল যাতে সুস্থ করে আরো অত্যাচার করা যায়। কসবা গণধর্ষণ মামলায় আলিপুর আদালতে চাঞ্চল্যকর তথ্য পুলিশের। ধৃত মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে আরো 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। কলেজের নিরাপত্তারক্ষী 3 দিনের পুলিশ হেফাজতে। বুধবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ। পরদিনই ধরা পড়ে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়। গ্রেপ্তার করা হয় কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও। মঙ্গলবার ধৃতদের তোলা হয় আলিপুর আদালতে। সেখানেই চাঞ্চল্যকর তথ্য দেয় পুলিশ। সরকারি আইনজীবী বলেন, বুধবার ঘটনার সময় নির্যাতিতাকে ইনহেলার দেওয়া হয় যাতে সুস্থ করে তার উপর আরো অত্যাচার করা যায়। এতটাই বেপরোয়া। পড়ুয়ার অভিযোগ অনুযায়ী তাকে সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত আটকে রাখা হয়। আর সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী রাত 8টার পর কলেজের উল্টো দিকের ওষুধের দোকান থেকে ইনহেলার কেনে জায়েব। বিলের স্ক্রিনশট অনুযায়ী রাত 8:29 ইনহেলার কেনা হয়। পুলিশের তথ্য অনুযায়ী নির্যাতনের সময় অসুস্থ হয়ে পড়েন কলেজ পড়ুয়া। তখন ইনহেলার কিনে আনে জায়েব, কিন্তু সেটা ওই ছাত্রীর প্রতি কোনো দরদ থেকে নয়, বরং তাকে কিছুটা সুস্থ করে যাতে আরো অত্যাচার চালানো যায় সেই লক্ষ্যে। আমরা যেটা বললাম, এই নির্যাতিতাকে শ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তখন তাকে ইনহেলার দিয়ে সুস্থ করে তাকে সাবসিকুয়েন্টলি আরও টর্চার করা হলো। আমরা এটা বলেছিলাম। আর বলেছিলাম যে মেডিকেল এভিডেন্স করবোরেট তো করছিলই, তার সাথে ইলেকট্রনিক এভিডেন্সেস আর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স করবোরেট করছে ভার্সন অফ দ্য ভিকটিম। ল কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, তার মক্কেল সিকিউরিটি গার্ড। এই ঘটনায় তার সরাসরি যোগ নেই, কাজ করেন, মাইনে পান। এর প্রকৃত তদন্ত হোক। শুনানি শেষে এদিন বিচারক মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। কলেজের নিরাপত্তারক্ষী পুলিশ হেফাজতে থাকবেন 3 দিন। এদিন আলিপুর কোর্ট লকআপের সামনে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। তাঁদের দাবি, কলেজে গণধর্ষণে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবীকে যেন রাখা না হয়। 25শে জুন গণধর্ষণ, 26শে জুন মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানতে চাইছে, অপরাধের পরে ধৃত 3 জন কাকে কাকে ফোন করেছিল। ঘটনার দিনের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। তারা 16 জনকে চিহ্নিত করেছেন। প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। আমাদের কাছে প্রচুর डेटा এসছে, ওটা एनालिसिस होच्छे। जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं। एंड मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो करना चाहिए वो किया जाएगा। মঙ্গলবারও ল কলেজের বেশ কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখতেই হচ্ছে, ক্যাম্পাসে গণধর্ষণ মামলায় বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ হলো। বিভাস চট্টোপাধ্যায়কে স্পেশাল পিপি নিয়োগ করলো রাজ্য। আরো ডিটেল আপডেট নেব। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, সাম্প্রতিক অতীতে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে সাফল্য কসবা ল কলেজের এই প্রাক্তনীর। দেখো সোনিয়া, বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, তাকে এই মামলার দায়িত্ব দেয়া অবশ্যই এই মামলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাত্রা যোগ। কেননা আমরা দেখেছি এই মামলার ক্ষেত্রে প্রথম দিনেই যখন এই লিখিত অভিযোগ দায়ের হয় তার 24 ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত সহ 2 জনকে কলকাতা পুলিশের কসবা থানা তারা গ্রেফতার করে। এবং এই ক্ষেত্রে যাতে এর পরের যে প্রসেস, অর্থাৎ যে জুডিশিয়াল প্রসেস রয়েছে, সেই প্রসেসে যাতে কোনো রকম ভাবে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে দেরি না হয়, সেই কারণে এবার বাড়তি উদ্যোগ দেখালো রাজ্য সরকার এবং রাজ্যের বিশেষ সরকারি আইনজীবী অর্থাৎ স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিভাস চট্টোপাধ্যায়কে এই মামলায় দায়িত্ব দেওয়া হলো, যিনি এরপর থেকে এই মামলায় সওয়াল করবেন। স্বাভাবিকভাবেই এই মামলার ক্ষেত্রে তার একটা আলাদা পরিচয়ও কিন্তু এক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, যা হলো তিনি মূলত এই সাউথ ক্যালকাটা ল কলেজের নিজেও প্রাক্তনী। তাই সেক্ষেত্রে যে কেসের সঙ্গে তার কলেজের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, সেই কেসে যার সওয়াল করা সরকার পক্ষের হয়ে তার এই সওয়াল করা, সেটা কিন্তু আলাদাভাবে এই মামলার ক্ষেত্রে একটা আলাদা মাত্রা যোগ করবে, তা বলাই যায়। সোনিয়া, ল কলেজে গণধর্ষণের পরে মঙ্গলবার গভর্নিং বডির বৈঠক।
আর এই গভর্নিং বডি নিয়ে নানা প্রশ্ন। কলেজের গভর্নিং বডিতে কিভাবে ভাইস প্রিন্সিপালের স্বামী মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে থানায় রয়েছে ভুরি ভুরি অভিযোগ, তারপরেও কিভাবে গভর্নিং বডির সুপারিশে কলেজের অস্থায়ী পদে নিয়োগ। 25শে জুন সেদিন সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ধৃত কলেজের এক অস্থায়ী কর্মী, 2 পড়ুয়া এবং একজন নিরাপত্তারক্ষী। কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ, এই অভিযোগ ঘিরে তোলপাড়। অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ। এই পরিস্থিতিতে মঙ্গলবার অবশেষে বৈঠক করল কলেজের গভর্নিং বডি। সেই বৈঠক নিয়ে উঠছে নানা প্রশ্ন। সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, তাঁর স্বামী শুভ্রাংশু শেখর চট্টোপাধ্যায়। অনেকেরই প্রশ্ন, ভাইস প্রিন্সিপালের স্বামী কেন কলেজের গভর্নিং বডিতে? এসএস চ্যাটার্জিকে আপনারা জিজ্ঞেস করছিলেন যে আপনি হাজব্যান্ড হয়ে কি করে গভর্নিং বডিতে আছেন, সেটা তো হায়ার এডুকেশন বলতে পারবে। সেখানে নিকটাত্মীয় কেউ থাকতে পারে কিনা আপনারাই জিজ্ঞেস করছিলেন, ওই ব্যাপারে আমি কি করব। গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এই ল কলেজেরই প্রাক্তনী, নানা কাণ্ড ঘটিয়েছে। তার বিরুদ্ধে ডজন খানেক এফআইআর। এ হেন মনোজিৎ চাকরিও পেয়ে গেছে সেই ল কলেজেই। অস্থায়ী কর্মী হিসেবে তাকে নিয়োগের সুপারিশ করে কলেজের গভর্নিং বডি। আমি ভাইস প্রিন্সিপাল, মাত্র গভর্নিং বডি আছে, গভর্নিং বডি থ্রুতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। গণধর্ষণের অভিযোগে জালে ল কলেজের ত্রাস মনোজিৎ মিশ্র। তার কল রেকর্ড থেকে পুলিশ জানতে পেরেছে 25শে জুন কলেজে ধর্ষণের অভিযোগ ওঠার পরের দিনই ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলে মনোজিৎ মিশ্র। কি কারণে ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা বলতে হলো মনোজিৎকে, কি কথা হয় দুজনের, এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। অনেকেই অনেক রকম গন্ধ পাচ্ছেন। এ বিষয়টি তদন্তকারীরাও খতিয়ে দেখছেন। সোমবার ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে পুলিশ জিজ্ঞাসাবাদও করে। দু 2012 দক্ষিণ কলকাতার ল কলেজে ভর্তি হয় মনোজিৎ মিশ্র। তারপর থেকেই কলেজে বিভিন্ন গোলমালে নাম জড়ায়, মারামারিতেও অভিযুক্ত। 2014 কলেজ থেকে নাম বাদ দেওয়া হয় মনোজিতের। 3 বছর পর 2017 ফের ল কলেজে ভর্তি হয়। 2019 সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল হন নয়না চট্টোপাধ্যায়। কলেজে একের পর এক ঘটনা ঘটায় মনোজিৎ। এটা পুনরাবৃত্তি ঘটনা আমি বলবো, এর আগে ঘটনা ঘটেছে। সেই সময় যদি সে অভিযোগকারিনী অভিযোগ করতেন, তাহলে আজ হয়তো আমার এই বোনটির এই অবস্থা হতো না। 17 থেকে 22 হচ্ছে টেনিয়র ছিল পড়াশোনার, 17 থেকে 18 কলেজে ছিল। ওই যে 1 বছর ছিল, 1 বছরের মধ্যেই কলেজে আজ যে ঘটনাটি ঘটেছে সেরকমই প্রায় মানে অত্যন্ত নিন্দনীয় না হলেও ওরকম ধরনের অসভ্য ঘটনা কলেজের মধ্যে বিগত দিনে ঘটতেছিল। আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমরা যখন এসছি তার 2 উইকস পরে এই পিকনিকটা অর্গানাইজ হয়েছিল, যেখানে আমরা বাজবাজ যাচ্ছিলাম। তারপর আমার একটা বন্ধুকে ও ডেকেছে, ওখানে গিয়ে ওকে মানে বাজেভাবে টাচ করছি। দ্যাট টাইম when we were in first year, it was very difficult to speak up against him. এসবের পরেও কলেজে গভর্নিং বডির সুপারিশে 2024 সাল থেকে কলেজের অস্থায়ী কর্মী পদে চাকরি করছে মনোজিৎ। শুধু তাই নয়, ইতিমধ্যে তার চাকরির চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে। অনেকের প্রশ্ন, এই মনোজিৎ যে কলেজে ত্রাস, নানা বেয়াদপি করে বেড়ায়, এসবের কি কিছুই জানতেন না ভাইস প্রিন্সিপাল? কেন তিনি মনোজিতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি? তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পুলিশ তদন্তে জানতে পেরেছে গণধর্ষণের অভিযোগ ওঠার পর এই ভাইস প্রিন্সিপালের সঙ্গেই ফোনে কথা বলে প্রধান অভিযুক্ত মনোজিৎ। আমরা বরাবরই কথা বলতে চেয়েছি, কিন্তু নানা রকম কারণে সেটা হয়ে ওঠেনি, বা উনি জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও প্রপারলি স্টেপস নিতে পারেননি। নিউজ 18 বাংলা। 25শে জুন গত বুধবার দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অবশেষে মঙ্গলবার বৈঠক করল কলেজের গভর্নিং বডি। সেই বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি কি সিদ্ধান্ত? অস্থায়ী কর্মীর চাকরি থেকে বরখাস্ত মনোজিৎ মিশ্র, বেতন ফেরত দিতে হবে মনোজিৎকে, বহিষ্কৃত 2 পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদও। আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে গভর্নিং বডির মিটিংয়ে। কি সেই সব সিদ্ধান্ত? নতুন নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে।
কলেজে মহিলা নিরাপত্তা রক্ষী থাকবে। কলেজের বাইরে এবং ভেতরে সিসি ক্যামেরা বাড়ানো হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাস শুরু হবে। কলেজ খোলা থাকবে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপর পড়ুয়া, অধ্যাপক বা কর্মীরা কেউ কলেজে থাকতে পারবেন না। স্টুডেন্টস আইডি দেখিয়ে কলেজে ঢুকবেন পড়ুয়ারা। বহিরাগতদের ঢোকা বন্ধ। ধর্ষণের অভিযোগ কার্তিক মহারাজের বিরুদ্ধে। থানায় হাজিরা দিতে বলা হলো, কিন্তু তিনি গেলেন না। হাজিরা এড়িয়ে তিনি কোথায় গেলেন? হাইকোর্টে। নবগ্রাম থানায় হাজিরা দিলেন না কার্তিক মহারাজ। ধর্ষণের অভিযোগে আজ কার্তিক মহারাজকে পুলিশ তলব করে। কাজের টোপ দিয়ে ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ। আর কার্তিক মহারাজের আবাসিক স্কুলেও পুলিশ হাজির হয়। স্কুলের প্রধান শিক্ষিকাকে নোটিশ ধরায়। বুধবার নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ। আজ পুলিশি তলবে মহারাজও গড় হাজির ছিলেন। আর এবার দেওয়া হলো প্রধান শিক্ষিকাকে নোটিশ। বজবজের প্লান্ট কারখানার দিকেও নজর রাখবো, তার কারণ সেখানে রীতিমতো ধুমধুমার অবস্থা। বেতন বকেয়ার অভিযোগ আর সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বজবজের কারখানায় ধুমধুমার পরিস্থিতি। সেই সময়কার ছবি দেখাচ্ছি আপনাদের। বৈঠক চলছিল আর বৈঠক চলাকালীনই দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। রীতিমতো ভাঙচুর চালানো হয়, বাইক গাড়ি ভাঙচুর করা হয়। দেখাচ্ছি সেই সময়কার ছবি। বজবজ, দক্ষিণ 24 পরগনা। বজবজের কারখানা, সেখানে কিরকম অবস্থা তৈরি হয়েছে দেখুন। কি পরিস্থিতি তৈরি হয় সেখানে, রীতিমতো ধুমধুমার অবস্থা। ও মারা বললে ও বের হয়ে যায় মারা। দেখছেন সেই ছবি, রীতিমতো ভয়াবহ অবস্থা। এবং যেরকম ভাবে এই গ্যাসগুলো ছড়াচ্ছে, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারত। আর এই পরিস্থিতি এবং বৈঠক চলাকালীন দুষ্কৃতী হামলার অভিযোগ। রীতিমতো বাইক গাড়ি ভাঙচুর করা হয়, অবরোধ করা হয়। এই ঘটনার প্রতিবাদে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। দেখুন কিভাবে গাড়ি বাইক সব ভাঙচুর চালানো হয়েছে। বেতন বকেয়ার অভিযোগ, আর তাতে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বৈঠক চলছিল, সেই বৈঠক চলাকালীন দুষ্কৃতী হামলার অভিযোগ। প্রতিবাদে বাইক গাড়ি রীতিমতো ভাঙচুর করা হয়। সেই ছবি দেখাচ্ছি। চারিদিকে তছনছ অবস্থা। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ বাধ্য হয় লাঠিচার্জ করতে। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। বেধড়ক লাঠিচার্জ করা হয় পুলিশের তরফে। তার কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারত। দেখুন কিভাবে মারধর করা হচ্ছে। তার কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারত। সমীর রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইলে বিষয়ে আপডেট দিতে পারবে। সমীর, দেখো, এই যে দক্ষিণ 24 পরগনার বজবজের গ্যাস প্লান্ট, গোবরঝুড়ি যে বজবজ আছে, সেই গোবরঝুড়ির সামনেই ওখানে একটা গ্যাস প্লান্ট আছে, বজবজ গ্যাস প্লান্ট বলে চিহ্নিত। সেই গ্যাস প্লান্টে ওখানে লেবার এবং লরি চালক সব মিলিয়ে 400 জন কাজ করে। সেই 400 জন যে লরি চালক এবং হেল্পার, তাদের বকেয়া টাকা দীর্ঘদিন ধরে বাকি রয়েছে। এবার সেই বাকি রয়েছে, ওরা আন্দোলন দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। ঠিক আজকে ওইখানে মিটিং করার কথা ছিল জাহাঙ্গীর খান, যে ওখানকার পর্যবেক্ষক। সেই জাহাঙ্গীর খানের সঙ্গে মিটিং করার কথা ছিল। সেই মিটিং হবার আগেই যখন মিটিংয়ে জাহাঙ্গীর খান অফিসে এসেছিল, যে ওর যে বজবজে যে অফিস আছে চরিয়ালে, সেই অফিসে এসে বলেছি ওদেরকে ডেকে, লেবারদেরকে ডেকেছিল। লেবাররা বলেছে না, আমরা ওখানে যাবো না, আমরা এখানে এসে কথা বলতে হবে। সেই কথাবার্তা চলছে। তার মাঝখানেই এরকম প্রাক্তন ওখানকার যে একজন দায়িত্ব ছিল সেই গ্যাস প্ল্যান্টের, এর আগে
সেই বিল্টু বলে একজন দুষ্কৃতী, সেই দুষ্কৃতী কি করেছে, বেশ 50-60 জনকে নিয়ে গিয়ে ওই লেবারদের উপরে হামলা করে। লেবাররা পাল্টা হামলা করে পুরো ওদের বাইক এবং জিপ গাড়ি ভেঙে দেওয়া হয়। যেটা জিপ গাড়িটা জানা যাচ্ছে একটা স্থানীয় বজবজি এবং কাউন্সিলরের জিপ গাড়ি। এই নিয়ে উত্তেজনা ছড়ায়, ব্যাপক উত্তেজনা ছড়ায়। তারপরে ওরা যে গ্যাস, যে আমার যে এইচপি যে গ্যাস আছে, সেই গ্যাস সিলিন্ডার নিয়ে রাস্তা একদম খুলে দেয়। বড় দুর্ঘটনার থেকে বেঁচে গেছে বজবজ। যদি একটু আগুন লেগে রক্ষা পাওয়া গেছে। বেশ, আর এবার যে খবরে নজর রাখবো, হার্নিয়ার সমস্যা, অপারেশন করতে হবে। ডাক্তারের পরামর্শে তারই নার্সিংহোমে পানিহাটির বাসিন্দা ভর্তি হলেন। কি অভিযোগ? সেখানে হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করা হলো। রোগীর দাবি, স্বাস্থ্যসাথীর টাকা হাতাতেই ইচ্ছে করে হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করেছেন চিকিৎসক। আর চিকিৎসক এ নিয়ে মুখ খুলতে চাননি। রোগী বিশ্বজিৎ দাস, চিকিৎসকও বিশ্বজিৎ দাস। সেই চিকিৎসকের বিরুদ্ধে হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করার অভিযোগ। উত্তর 24 পরগনার পানিহাটির 1 নম্বর দেশবন্ধুনগর। এখানকার বাসিন্দা বিশ্বজিৎ দাস রং মিস্ত্রির কাজ করেন। বেশ কয়েকদিন ধরে হার্নিয়ার সমস্যায় ভুগছেন। সম্প্রতি তিনি পানিহাটি হাসপাতালে যান। সেখানে তাকে দেখেন চিকিৎসক বিশ্বজিৎ দাস, সরকারি হাসপাতালের চিকিৎসক। কিন্তু তার নাকি পানিহাটিতেই নার্সিংহোম রয়েছে। অপারেশনের জন্য সেই নার্সিংহোমে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক বিশ্বজিৎ দাস। রোগীর দাবি, তিনি স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনের জন্য চিকিৎসককে বলেন। তাতে রাজি হন চিকিৎসক, সেই মতো অপারেশনও হয়। রোগী বিশ্বজিতের দাবি, অপারেশন হয়েছিল ঠিকই, কিন্তু হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের। অপারেশনের পরেও হার্নিয়ার ব্যথা না কমায় সন্দেহ হয় বিশ্বজিতের। তখন তিনি আল্ট্রাসোনোগ্রাফি করান। সেখানেই ধরা পড়েছে হার্নিয়ার সমস্যা আগের মতোই রয়েছে। বিশ্বজিতের দাবি, স্বাস্থ্যসাথী কার্ডে হার্নিয়ার অপারেশন হয় না, তাই ইচ্ছে করেই হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করেছেন ডাক্তার। ডক্টর বিশ্বজিৎ দাস আমাকে নার্সিংহোমে নিয়ে যায় স্বাস্থ্যসাথীর থেকে হবে বলে, কিন্তু আমার সেই হার্নিয়াটা অপারেশন হয়নি। আমার যে জায়গাটা হার্নিয়া বসে আছে সেই জায়গাটা উঁচু উঁচু লাগছে, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। মনে সাহস নিয়ে আমি আল্ট্রাসাউন্ডটা করলাম। আল্ট্রাসাউন্ডটা করার পরে সে আল্ট্রাসাউন্ড রিপোর্টে আসে যে হার্নিয়া কোনো অপারেশন হয়নি। চিকিৎসক বিশ্বজিৎ দাসের এই নিয়ে মুখে কুলু। ওনার বিরুদ্ধে স্থানীয়ভাবে আমরা তদন্ত চালাচ্ছি। যে তদন্তের ফলাফল আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। যতদিন তদন্ত চলছে, যাতে তদন্ত প্রক্রিয়াটা প্রভাবিত না হয়, সেজন্য ওনাকে সাময়িকভাবে ওখান থেকে আমরা অন্য হাসপাতালে ডিটেলমেন্ট করে পানিহাটি থেকে সরিয়ে দিয়েছি। ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, একাধিক। আজকে জাতীয় চিকিৎসক দিবসের দিন এই যে চিকিৎসকের নামে এই ধরনের অভিযোগ আসছে, এই নিয়ে কিন্তু চিকিৎসক মহলে যথেষ্ট উদ্বেগের বিষয়ে দেখা দিয়েছে। পানিহাটি হাসপাতাল থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার ব্যবসায়ী থেকে গয়না লুট। ঝাড়খণ্ড থেকে 2 কোটি টাকার গয়না লুট করে চম্পট। ঝাড়গ্রামে পুলিশের জালে 2। গলি থেকে বাইক নিয়ে একজন বেরোচ্ছিলেন। বাইকটা গলির মুখে আসতেই চালককে জাপটে ধরে রেনকোট পরা এক ব্যক্তি। পিছন থেকে আগ্নেয়াস্ত্র হাতে আসে আরেকজন। বাইক থেকে চালককে নামিয়ে তার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে। তাকে রাস্তায় ফেলে 2টি ব্যাগ নিয়ে 2 দুষ্কৃতী দৌড়ে পালায়। সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের চাকুলিয়া বাজারে এভাবেই সোনার গয়না লুট করে পালায় দুষ্কৃতীরা। বাইকে যিনি ছিলেন তিনি অরিজিৎ নন্দী। ঝাড়খণ্ডের চাকুলিয়ার বাজারেই তার সোনার দোকান। সোনার গয়না নিয়ে দোকানে যাওয়ার পথেই লুট। সোনার ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় 2 কোটি টাকার সোনার গয়না লুট। 3 জন দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে আমাদের দোকানে আসে এবং গান পয়েন্টে আমাদের দোকান থেকে প্রায় 2 কোটি টাকার সোনার অর্নামেন্টস ছিনতাই করে। আমরা চাকুলিয়া থানায় জানাই। ঝাড়খণ্ডের সীমানা ঘেঁষা ঝাড়গ্রামের জামবনি। পড়শি রাজ্যের পুলিশ অনুমান করেছিল দুষ্কৃতীরা ঝাড়গ্রামে পালাতে পারে। সেই মতো ঝাড়খণ্ডের চাকুলিয়া থানার পুলিশ জামবনি থানাকে সতর্ক করে। জামবনির পরিহাটিতে নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ। 2টি বাইক চেপে 3 জন আসছিল। নাকা চেকিং দেখে তারা পালানোর চেষ্টা করে। এই 3 জনের মধ্যে 2 জনকে সোমবার রাতে ধরে ফেলে পুলিশ, আরেকজন পালিয়ে যায়।
ধৃত দুজনের মধ্যে একজন ঝাড়খণ্ডের বাসিন্দা নিরঞ্জন গৌড়, আরেকজন বিহারের বাসিন্দা মোহাম্মদ রফিক। ধৃতদের থেকে পাওয়া গিয়েছে ডাকাতি হওয়া সোনার গয়না। গত 22শে জুন রবিবার শিলিগুড়ির হাসমি চকে সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকে 7 দুষ্কৃতী। দোকানের কর্মীদের হাত বেঁধে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয়, 20 মিনিট ধরে লুটপাট চালায়। দোকান মালিক দাবি করেন প্রায় 11 কোটি টাকার গয়না লুট হয়েছে। সেদিনই হাসমি চক থেকে দুজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় লুট হওয়া গয়না। তারপরে বিহার থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে। মঙ্গলবার উত্তরপ্রদেশ থেকে এক মহিলা সহ গ্রেফতার আরও 3 জন। নিউজ 18 বাংলা। বর্ষা মানেই ভালো ভালো ইলিশ, কিন্তু ইলিশে কাটা নিম্নচাপ। উত্তাল সমুদ্রে ট্রলার নামানো যাচ্ছে না, ভরা মরশুমে তাই ইলিশে ভাটা। বর্ষাকাল, ইলশে কুঁড়ি বৃষ্টি, ভালোই ধরা পড়ছিল ইলিশ, কিন্তু এরই মাঝে কাঁটা হয়ে হাজির নিম্নচাপ, তাই ইলিশ ধরায় ভাটা। গত 15ই জুন থেকে উঠে গিয়েছে নিষেধাজ্ঞা। তারপরেই ইলিশ ধরতে সমুদ্রে রওনা দেন মৎস্যজীবীরা। প্রথম কয়েকদিনে কয়েকশো টন ইলিশ জালে ধরা পড়ে। তারপর থেকেই নিম্নচাপের জেরে খামখেয়ালি আবহাওয়া, উত্তাল সমুদ্র, ট্রলার নামানোই যাচ্ছে না। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এর জেরে ইলিশে ভাটা। অধিকাংশ দিন হচ্ছে ওয়েদার খারাপ, ওয়ার্নিং আসছে আবহাওয়া দপ্তর থেকে, এবং সমুদ্রও খুব উত্তাল। সেখানে কিন্তু আমাদের সমুদ্রে আমাদের ফিশারম্যানরা ঠিকমতো মাছ ধরতে যেতে পারেনি। সে কারণে কিন্তু এই ঘাটতিটা পূরণ করা সম্ভব হচ্ছে না। তো আমাদের ফিশারম্যানদের বহুত ক্ষতি হচ্ছে। 15ই এপ্রিল থেকে 14ই জুন এই 60 দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকে। সেই নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রে যায় ট্রলার। গত 15ই জুন থেকে হাজারের বেশি ট্রলার সমুদ্রে নামে। ইলশে গুড়ি বৃষ্টিতে ইলিশও ভালোই ধরা পড়ছিল, কিন্তু হঠাৎ নিম্নচাপ, আবহাওয়া খামখেয়ালি, এর জেরে ইলিশে ভাটা। এখন যে ওয়েদারের যে অবস্থা, এই বাতাসের জন্য প্রচুর লস। মানে এখন 2-3 দিন করে এখন মাছের কোনো ইলিশ মাছের কোনো ইয়ে নেই, মাছ পাচ্ছি না। এখন প্রতি টিপে লস হয়ে যাচ্ছে। এখন মাছ হবে কিনা তাও বলতে পারছি না। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। নিউজ